মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনের রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও মস্তকহীনের মায়া। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুকান্ত দাস, প্রধান চরিত্রে তারানাথ ও প্রেত। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও মস্তকহীনের মায়া। একটা মন্ত্র উচ্চারণের শব্দে চারপাশটা ভরে উঠেছে একেবারে। কেউ এক গম্ভীর স্বরে সেই মন্ত্র উচ্চারণ করে চলেছে। হঠাৎ করে শুনলে বুকের ভিতরটা একেবারে ছ্যাঁত করে ওঠে। আলো আধারের মধ্যে ভালোভাবে কোথাও কিছু দেখা যায় না। বহু দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যায় মাঝে মাঝে, আর তারই মধ্যে আধারে এক কোণে জলজলে হয়ে চলছে আগুন। শুধু আগুন নয়, সে এক যজ্ঞের আগুন। সে যজ্ঞের আগুনের সামনে বসে এক সাধক মন্ত্র পড়ে চলেছে, আর মাঝে মাঝে কি সব যেন আগুনের মধ্যে ঢেলে দিচ্ছে। যজ্ঞের স্থল থেকে কিছুটা দূরেই পড়ে রয়েছে একটি মেয়ে। তার গোটা শরীরে একটা সাদা রঙের কাপড় চাপিয়ে রাখা রয়েছে। তার মুখটা খোলা, তার দুটো চোখ এমন ভাবে খোলা যেন সমস্ত কিছু দেখতে পাচ্ছে সে। তার মুখের দিকে তাকালে দেখা যায় ঠোঁটটা মাঝে মাঝে নড়ে উঠছে, কিন্তু কোনো কথা বলার মতো ক্ষমতা তার নেই। একটা দমকা হাওয়ায় তার গায়ের ওপর চাপিয়ে রাখা সাদা কাপড়ের একটা অংশ উড়ে যেতেই বোধহয় তার গোটা শরীর নিরাবরণ হয়ে গিয়েছে। সাধক আরো কিছুক্ষণ মন্ত্রোচ্চারণ করে চলল। একটা শেয়াল কোথা থেকে যেন হাঁটতে হাঁটতে এদিকে এসে পড়েছিল। সাধু তার পাশে রাখা একটা মরার মাথার খুলি তুলে নিয়ে সেই শেয়ালের দিকে চলে গেল। কর্কশ গলায় সাধু বলল, চলে যা, চলে যা বলছি, চলে যা, ওটা আমার শিকার। এক পা করে এগিয়ে আসছিল সাদা কাপড়ে ঢেকে রাখা সেই শরীরটার দিকে।
এবার কেমন যেন একটু ভয় পেয়ে অদ্ভুত শব্দ করতে করতে চলে গেল। চারপাশে এবার কোথাও কোনো শব্দ নেই, মন্ত্রোচ্চারণ ছাড়া আর কোথাও কিছুই নেই। আগুনের শিখা ক্রমশ বাড়তে লাগলো, যেন বাড়তে বাড়তে এক সময় আর কোনো ধোয়া আগুনের শিখার ওপরে তৈরি হলো না। ঠিক তখন চিৎকার করে উঠল, আজ আমার সময় এসেছে, আজ আমার সময় হয়ে এসেছে। এই কথা বলে উঠে গিয়ে সে দেখলো সেই সাদা কাপড়ে জড়িয়ে রাখা নিরাবরণ শরীরটার ঠোঁট তখনও কাঁপছে। বোঝা যায় তার জীবনটা এখনো রয়েছে, কিন্তু কোনো কারণে তার কথা বলবার শক্তি কিংবা অন্যান্য সমস্ত শক্তি সে হারিয়ে ফেলেছে। শরীরটাকে এনে সেই সাধু রাখলো যজ্ঞস্থলের একদম সামনে, আর তারপরেই তার পাশে রাখা একটা লম্বা অস্ত্র চকচক করে উঠল। সাধুর মুখ ততক্ষণে খুশিতে ভরে উঠেছে। বৈশাখ মাসে তার দুটো চোখ আগুনের চেয়েও বেশি উজ্জ্বল। কালচে হয়ে আসা দাঁতের ফাঁক দিয়ে হাসিটা শেয়ালের চেয়ে কম ধূর্ত বলে মনে হলো। তবে এই সমস্ত কিছু ছাড়াও সেই সাধুর মধ্যে আরো একটা ভয়ঙ্কর জিনিস ছিল। সাধু একটা চোখের ওপর লম্বালম্বি ভাবে একটা কাটা দাগ। সেই চোখে কিছু একটা সমস্যা আছে, চোখের মণিটা ভালোভাবে দেখা যায় না, যেন মনে হয় সেই চোখে সব কিছু দেখতে পায়। এবার পাশে রাখা অস্ত্রটা সে তুলে নিয়ে এলো সামনে, তাতে একটু একটু করে সিঁদুর মাখালো। সামনে আগুনের থেকে অস্ত্রটা এগিয়ে এনে অদ্ভুত কিছু মন্ত্রোচ্চারণ করে মেয়েটার ঠিক গলার উপরে এবার চালিয়ে দিল। তারপর সাধু মাথা ওপরে তুলে চিৎকার করে উঠল, জয় মা কালী, আমার বলি গ্রহণ কর, গ্রহণ কর আমার বলি। কথাটা বলেই সাধু মাথাটা ওপরে তুলে না নিয়ে মাথাটা এলো নিচের দিকে। মেয়েটার গলার উপর অস্ত্রটা আর একবার চালাতেই গলাটা দুভাগ হয়ে গেল। মুখে সে কিছু বলবার চেষ্টা করলো, কিন্তু তার আগেই সব শরীরটা একবারও কাঁপল না। কেমন যেন শিরশিরে একটা ভাব তার শরীরের ওপর দিয়ে বয়ে চলল, আর তারপরেই সব স্থির হয়ে গেল। রক্তে ভেসে গেল গোটা জায়গাটা। সাধু সে রক্ত তুলে নিয়ে তারপর যজ্ঞের আগুনের কাছে মাটির ওপর বানানো একটা অদ্ভুত যন্ত্রের ওপর সেটা ফেলতে লাগলো, আর তারপর মাথাটা এনে রাখলো সেই আঁকা যন্ত্রের ওপরে। আবার শুরু হলো তার মন্ত্রোচ্চারণ। অনেক রাত পর্যন্ত চলল তার এই সাধনা। রক্তের গন্ধে শিয়ালের দল এসে জড়ো হয়েছে আশেপাশে। ততক্ষণে সাধুর শরীরটা এক পাশে রেখেছে সেই সাদা কাপড়ে জড়িয়ে। শিয়ালের দল চারপাশে ঘুরতে ঘুরতে যখনই আগুনের কাছে এগিয়ে আসে, সাধু তার হাতের সেই অস্ত্রটা তুলে তাদের তাড়া দেয়। দেখতে দেখতে গভীর রাত পর্যন্ত চলল সাধুর এই সাধনা। ততক্ষণে সিঁদুর আর অন্য বিভিন্ন ধরনের গুঁড়োতে গোটা কাটা মাথা ভরে গিয়েছে। মাথাটা সেই যন্ত্রের ওপরে রেখে সাধু আবার সাধনা শুরু করলো। তারপর এক সময় তাড়াতাড়ি সমস্ত কিছু গুটিয়ে ফেলল। একটু দূরের দিকে মাটি খোঁড়াই ছিল, সেখানে এই শরীরের মাথাটা পুঁতে ফেলল। এক সাধনার যা প্রয়োজনীয় সামগ্রী ছিল যতটা পারল সে তুলে ফেলল, আর বাকিটুকু পড়ে রইল সেইখানেই।
সামনের একটা নোংরা জঙ্গলের মধ্যে সমস্ত কিছু ফেলে দিয়ে সাধু গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে যখন দূরের দিকে রওনা দিল, ততক্ষণে পূব আকাশে লাল সূর্য উঠতে শুরু করেছে। সাধুকে দেখে একজন সামনে এসে প্রণাম করল। সাধু বাবা, আপনি চলে যাচ্ছেন? আপনি তো কয়েকদিন ওই গ্রামের বাইরে হর্তকি গাছের তলায় ছিলেন। কি হলো সাধু বাবা? মনটা কেমন করছে রে, এখানে আর থাকতে ইচ্ছা করছে না। আবার সময় সুযোগ হলে এখানে আসবো। সাধু বাবা, আপনার গায়ে রক্ত লেগে আছে বলে মনে হচ্ছে। সাধনার সময় নিজের রক্ত অর্পণ করতে হয়, তাই ছিটকে গিয়ে লেগেছে হয়তো। এই দেখ না, দেখ হাতের কাছে রক্ত। সাধু বুঝতে পেরেছিল মিথ্যে কথা না বলে এখান থেকে বেরোনো যাবে না। এখনো পরের গ্রামটা পায়ে হেঁটেই ফিরতে হবে। তার মধ্যে যদি কোনো একটা কিছু জানাজানি হয়ে যায়, তাহলে তার যাওয়াতে সমস্যা হয়ে যেতে পারে। তাই কোনো রকমে লোকটাকে বুঝিয়ে দিয়ে সে দ্রুত পথে নামলো। লোকটা কিন্তু ততক্ষণে কিছু একটা সন্দেহ করতে পেরেছে। নিজের হাত কাটলে এতটা রক্ত বেরোয় না, আর যদি তেমন কিছু হতো তাহলে সাধু এইভাবে সেই স্থান থেকে হাঁটতে হাঁটতে হাসি মুখে যেতে পারত না। মনের মধ্যে কৌতূহল নিয়ে সে হাঁটতে হাঁটতে সেই হরিতকি গাছের দিকে গিয়ে পৌঁছল। কোথাও কিছু নেই, চারপাশটা পরিষ্কার। শুধু জঙ্গলের ভেতরের দিকে কয়েকটা শেয়াল কি যেন টানাটানি করছে। সেই দৃশ্য দেখতে পেয়ে লোকটা সাহস করে এগিয়ে গেল। সাধুর কাপড়টা তখন রক্তে মাখা। রক্ত মাখা একটা কাপড় পরে রয়েছে জঙ্গলের ভেতরে, আর সেই কাপড়টা নিয়ে শিয়ালরা টানাটানি করছে। লক্ষণ তো ভালো নয়, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে সেই সাধুকে ধরতে হবে। কিন্তু যখন যেটার সময় থাকে সে সময় সেটা করতে হয়। দেরি করলে আর তা কখনোই সম্ভব হয় না। সাধুকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ ততক্ষণে সাধু রওনা দিয়েছে অনির্দিষ্টের উদ্দেশ্যে। তোমরা যে সমস্ত কথা বলো তার মধ্যে সবচেয়ে বেশিরভাগ কথা অবিশ্বাসের। তোমরা সমস্ত কিছু অবিশ্বাস করো বলে আর বোঝার চেষ্টা করো না, শোনার চেষ্টা করো না। আর আমাদের সময় কিন্তু এমনটা ছিল না। আমরা সরল মনে সবাইকেই বিশ্বাস করতাম, বুঝলে কিনা? তোমাদের মনে অবিশ্বাসের ভাগ বেশি আমাদের থেকে। আপনি সবসময় একই কথা বলেন ঠাকুর মশাই, কিন্তু আপনার সমস্ত কথা যে আমরা অবিশ্বাস করি এমন কিন্তু নয়। আপনার কথা আমরা বিশ্বাস করি, তবে ব্যাপারটা হলো অনেক কিছু আপনি এমন বলেন যেগুলো সহজে বিশ্বাস করা যায় না। আমি জানি, কিন্তু যে কথাটা তোমাদের বলতে চাইলাম সেটা হলো এই যে তুমি অবিশ্বাস করো, অবিশ্বাস করছো। অবিশ্বাস করে তো কোনো লাভ নেই। বিশ্বাস করতে হবে। বিশ্বাস ভাঙলে অনেক কিছুই হবে, তবে বিশ্বাস না করলে তুমি বুঝবে না কোনোদিন। অতঃপর যা বলছিলাম তোমাদের, সেই সময় আমি বড় বিপদে পড়েছিলাম। আচ্ছা, আপনি যে বললেন আপনি গ্রামে পৌঁছেছিলেন, সেই গ্রামে কিছু একটা ঘটেছিল, কিন্তু তখন আপনি সে ব্যাপারে জানতেন না, কিন্তু আপনি পরে জেনেছিলেন। আবার প্রথম থেকে বলুন না ঠাকুরমশাই। এই দেখো, আমারই ভুল, প্রথম থেকেই বলা উচিত ছিল। আসলে কথায় কথায় কখন সে কথা বলে ফেলেছি, তাহলে শোনো। সেবার আমার এক চেনা এক লোকের ডাকে আমি গিয়েছিলাম যশোরের কাছে। সেখানে একদিন মতো ছিলাম। তার বাড়িতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। আসলে যে সময়ের কথা বলছি
তখন কিন্তু আমার ভবঘুরে কিংবা সাধনা জীবনে পথে বেরিয়ে পড়ার সময়ের কথা নয়। তখন বিয়ে করে আমি কলকাতায় চলে এসেছি। তারপরে সে একদিন আমার বাড়িতে এসেছিল। কথা বলতে গেলে অনেক দীর্ঘ কথা বলতে হবে, তাই সে কথা না বলে একেবারে আসল কথাই শুরু করি। তার সঙ্গে বাড়িতে গিয়েছি। সমস্যাটা সে ভালোভাবে কিছুই আমায় খুলে বলেনি। তার বাড়িতে পা দিতেই বুঝতে পারলাম তার বাসাতে কিছু একটা সমস্যা হয়েছে। তার বাড়ির পিছনের দিকে ফাঁকা জমি, তারপরে শুরু হয়েছে একটা কবরস্থান। সেই কারণেই বাড়ির সমস্যা দেখা দিয়েছে। তার বাড়ির বাস্তুতে সামান্য পুজো করে আর কয়েকটা প্রক্রিয়া বলে দিয়ে দুদিন তার বাড়িতে কাটিয়ে সেখান থেকে ফিরে এলাম। প্রথমে ভেবেছিলাম বাড়ি ফিরে আসব, সে ব্যবস্থাই সে আমায় করে দিয়েছিল, কিন্তু সেটা আর হলো না। যে সময়ের কথা বলছি তখন এত গাড়ি ঘোড়ার প্রচলন হয়নি। তখন গরুর গাড়ি ছিল। এতটা দূর গরুর গাড়ি একেবারে যায় না, মাঝপথে ভেঙে ভেঙে যেতে হয়। একবার গরুর গাড়ি থেকে যখন নামলাম তখন একটা গ্রামে এসে পৌঁছেছি। সমস্ত কথা আমায় আবার সেই লোকটি বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে নেমে গ্রামের বাইরের পরিবেশ দেখে বড় ভালো লাগলো। যেন সাজানো গোছানো একটা গ্রাম। গ্রামের বাইরের দিক বড়, রাস্তার পাশে খানিকটা ফাঁকা ঘাসের জমি, তার থেকে দূরে কয়েকটা বড় বড় গাছ, একটু দূরে ছোট্ট একটা জঙ্গল শুরু হয়েছে। শুধু তাই নয়, তারপরে গ্রাম শুরু হয়েছে। পথের দুপাশে সাজিয়ে রাখা গ্রামের বাড়িগুলো, তাছাড়া এখানে ওখানে ছড়িয়ে থাকা দু একটা গাছ। গরুর গাড়িকে থামিয়ে ভাবলাম একটু বিশ্রাম নেব। গরুর গাড়ি থামিয়েছি, গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছি। আমার পরনে লাল রঙের কাপড়, গলায় জড়িয়ে রাখা একটা লাল রঙের কাপড়। গাছের তলায় বসেছি, গরুর গাড়িওয়ালা আমার সঙ্গে ছিল। তার সঙ্গে আস্তে আস্তে কথা বলছিলাম। এই গ্রামেরই লোক, তাকে ওই লোকটি বলে দিয়েছিল আমায় একদম বাড়ি পর্যন্ত দিয়ে আসতে, যাতে আমার মাঝপথে আবার গরুর গাড়ির ব্যবস্থা না করতে হয়। সে আমার সঙ্গে এসেছে, তা পথ চলতে প্রায় এক বেলা লাগার কথা। সকালে বেরিয়ে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হলো। অপেক্ষা করছি, গরুর গাড়ির গাড়োয়ান এসে বলল, ঠাকুর মশাই, আপনি এখানে বিশ্রাম নিচ্ছেন তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে দেরি হলে আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। গ্রামের অন্য পাশে একটা মস্ত বড় দিঘি রয়েছে। আপনি একটা কাজ করতে পারেন, যদি আজকের দিনটা আপনি থাকতে চান তাহলে এখানে থেকে যান। কাল সকাল সকাল এখান থেকে বেরিয়ে আপনাকে পৌঁছে দেব না হয়। এখানে আমার চেনা একটা বাড়ি রয়েছে। তার কথাটা মন্দ লাগলো না। এখানে থেকে যাওয়া যেতেই পারে। ততক্ষণে প্রায় দুপুর হয়ে এসেছে। খিদে বেশ পাচ্ছে। সঙ্গে করে শুকনো খাবার আমার যার বাড়ি গিয়েছিলাম সে দিয়ে দিয়েছিল, কিন্তু আমার যে ভাত খাওয়ার অভ্যেস হয়েছে একটা, সেটার কারণেই হয়তো খাবার খেয়ে পোষালো না। গাড়োয়ানকে সে কথা বলতে সে ব্যবস্থা করল। সে গাছের তলায় আমি বসে রইলাম। গাড়োয়ান গরুর গাড়ি এক পাশে রেখে এসে গ্রামের ভেতরের দিকে গেল। একটু পরেই একজন লোককে সঙ্গে করে নিয়ে এলো। তার নাম জয়দেব। সে এসেই আমায় প্রণাম করে বলল, ঠাকুরমশাই, আপনি যখন আমাদের গ্রামে এসেছেন তাহলে আমার বাড়িতে চলুন। আজকের দুপুরটা আমার বাড়িতে খাওয়া দাওয়া করুন, রাতেও আমার বাড়িতে থাকবেন। মাধব আমার চেনা, ওকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। আপনার কোনো অসুবিধা হবে না। আমার অসুবিধা হবে না জয়দেব, ও সব নিয়ে আমি চিন্তা করছি না। আগে তাহলে আমার বাড়িতেই চলুন।
আমরা তিনজন মিলে গ্রামের ভেতরে চলতে লাগলাম। আমাদের পিছু পিছু মাধব গরুর গাড়ি নিয়ে আসছে। এখন গ্রামের পথ অনেক প্রশান্ত ছিল। গরুর গাড়ি জয়দেবের বাড়ি পর্যন্ত চলে এলো। বাড়ির বাইরে উল্টো দিকে একটা ফাঁকা জায়গায় গরুর গাড়ি বেঁধে রাখা হলো। গরুগুলোকে গাড়ি থেকে খুলে তাদের মাঠের একপাশে বেঁধে দিলাম। তারা ঘাস খেতে লাগলো। জয়দেবের বাড়ি থেকে জল এনে গরুদের খেতে দেওয়া হলো। গরুরা সেখানে বিশ্রামে রইল। আমি আর মাধব গেলাম জয়দেবের বাড়িতে। তার বাড়িতে মাটির ঘরে ঠান্ডা মেঝের ওপর বসে দুপুরে ভাত, ডাল, আলু আর একটা ভাজা খেলাম। রান্নার পারবারণ তো কিছু নেই, তবে রান্না অসাধারণ। জয়দেবের বউয়ের রান্নার হাত নিয়ে প্রশংসা করতেই হলো। খাওয়া দাওয়া সেরে দাওয়ার কাছে বিশ্রাম নিচ্ছি আমি। জয়দেব কিন্তু কিন্তু করে বলল, ঠাকুরমশাই, আপনি তো সাধক মানুষ। তাছাড়া মাধব বলল আপনি নাকি ওই গ্রামে তার বাড়ির কোন একটা বিপদ সমাধান করে দিয়েছিলেন। আমাদের গ্রামেও তো এমন এক বিপদ রয়েছে ঠাকুরমশাই। যদি আমাদের সাহায্য করতে পারেন তাহলে বড় ভালো হয়। আমাদের বড় ভয় ভয় দিন কাটছে ঠাকুরমশাই। কেন, কি হয়েছে আবার? তোমাদের গ্রামে এসে তো আমার বেশ ভালোই লাগলো। এই গ্রামে কোনো সমস্যা আছে বলে তো আমার মনে হলো না। আগে সমস্যা সবসময় হয় না, ওই মাঝে মাঝে হয়। যে পথ থেকে আপনাকে নিয়ে এলাম সেই পথে রাতের বেলা মাঝে মাঝে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। যে ব্যাপারটা ঘটে তা কখনোই আপনাকে বলে বোঝাতে পারবো না। জয়দেবের চোখে মুখে একটা অদ্ভুত ভয় ফুটে উঠল যেন। বুঝতে পারলাম গ্রামটাকে বাইরে থেকে দেখে যেমন মনে করছিলাম আসলে তেমনটা নয়। তাকে একটু জোর করতে সে বলতে শুরু করলো, প্রায় মাসখানেক আগের কথা ঠাকুরমশাই। আমার নিজস্ব গরুর গাড়ি আছে। নিজস্ব গরুর গাড়ি থাকার জন্য আমি মাঝে মাঝে ওই পাশের গ্রামের হাটে যাই। সেখান থেকে গরুর গাড়ি নিয়ে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। সেদিনও দেরি হয়ে গিয়েছিল। আকাশে চাঁদের আলো ছিল। নিজের মতোই গ্রামের পথ ধরে চলে আসছিলাম। ওই মাধব আপনাকে যে পথ দিয়ে নিয়ে এসেছে সেই পথে ওপাশে গ্রামে যাওয়া যায়, আর অন্য একটা পথ ওইখান থেকেই চলে গেছে পূবের দিকে। হ্যাঁ, দেখেছি। সেখানে এসেই তো গরুর গাড়ি দাঁড় করাতে বললাম। সেই পথে গিয়ে আমরা বাঁক নিয়ে কলকাতার দিকে যাব। ওই পথে বাঁক নিয়ে কলকাতার দিকে না গেলে পথটা যেদিকে গিয়েছে সেই দিকে গেলেই পড়বে পাশের গ্রাম নন্দনপুর। সেই দিন রাতে ওই পথ ধরেই আসছি। এই পথের বাঁকের কাছে এসে গ্রামের দিকে ঢুকতে যাব এমন সময় মনে হলো গ্রামের পথের একপাশে কে যেন বসে আছে। অবাক কাণ্ড, আমি প্রথমে খেয়াল করিনি। গরুগুলো পথ চলতে চলতে হঠাৎ করে থমকে দাঁড়ালো। সে এমন অবস্থা গরু আর নড়তেই চায় না। দুবার লাঠির আঘাত করলাম গরুর গায়ে, তাও সে চলতে চায় না। প্রথমে আধো অন্ধকারে কিছুই বুঝতে পারিনি। তারপর সামনের দিকে তাকাতেই মনে হলো সত্যি পথের এক পাশে কে যেন বসে আছে। রাতের বেলা মাঝে মাঝে এদিক ওদিকে যেতে হয়, তাই অনেক ব্যাপার আমার জানা আছে ঠাকুরমশাই। কিন্তু নিজের গ্রামের পথে এমন একটা বিপদে যে পড়তে হবে সেটা ভাবতেও পারিনি। আমি গরুগুলোকে আরো একবার সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা যেতেই চায় না। গরুর মুখটায় পেছনের দিকে ঘুরিয়েছি কি ঘোরায়নি, গরুগুলো তরতর করে ছুটতে শুরু করলো পেছনের দিকে। কিন্তু আমায় তো যেতে হবে সামনে। গরুগুলোকে ঘুরিয়ে আবার সেই ফাঁকা জায়গার কাছাকাছি এসেছি। তারপরে আবার তারা আসতে চায় না। বড় বিপদে পড়ে গেলাম। একটু দূরে কে বসে আছে ভালোভাবে দেখাও যাচ্ছে না। বাধ্য হয়ে গলা তুলে বললাম, কে বসে আছে ওখানে? সঙ্গে সঙ্গে একটা হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন অদ্ভুতভাবে হেসে উঠেছে, আর সেই শব্দটা চাপা কিন্তু কর্কশ। সেই শব্দে কেমন যেন ভয় পেয়ে গেলাম। এই গলা শব্দ কোনো মানুষের হতে পারে বলে মনে হলো না। তবুও গাড়ি থেকে নামলাম। গাড়িতে সবসময় একটা লণ্ঠন থাকে, সেটা জ্বালিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতে হঠাৎ করে বসে থাকা মানুষ হোক বা যাই হোক, সে হাঁটতে হাঁটতে নেমে গেল নিচু জমির দিকে, ঠিক যেখানে আপনি বসেছিলেন সেই দিকে। জয়দেবের চোখে মুখে এইবার একটা অদ্ভুত ভয় ফুটে উঠল। জয়দেব একবার ঠোক গিলল, তারপর
বাইরের দিকে তাকিয়ে কাকে যেন বলল। দেখতে পেলাম কে একজন নিচের দিকে নেমে যাচ্ছে, আর তার মাথার দিকে তাকাতেই আমি অবাক হলাম। পথের একপাশে তাকিয়ে বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। যেইখানে একটু আগে সে বসেছিল সেখানে পড়ে রয়েছে একটা মাথা। যেন যেন একটু আগে কেউ নিজের গলাটা কেটে মাথাটা পথের এক পাশে রেখে গেছে। গোটা মাথাটা রক্তে ভর্তি, আর তার মধ্যে দুটো সাদা চোখ আমার দিকে তাকিয়ে দেখছে। তার মুখটা হাসছে, সেই হাসি শব্দ চারপাশে ছড়িয়ে পড়েছে। আর ততক্ষণে সেই শরীরটা হাঁটতে হাঁটতে নেমে গেছে নিচের দিকে। জয়দেবের কথা শুনে আমি চমকে উঠলাম। মাধব বলে উঠল, এ কি কথা বলছিস তুই? ওই একটা মাথা পথের মাঝখানে পড়ে আছে, কিন্তু এমনটা হয় নাকি? তাহলে আর কি বলছি, আমি নিচে দেখিনি। তুই তো জানিস আমি তো এমন কিছু করি না যাতে চোখের ভুল দেখব। আর লণ্ঠনের অল্প আলোতে আমি দৃশ্যটা দেখেছি। আর এটাও দেখতে পেয়েছিলাম নিচের দিকে যে নেমে গিয়েছিল তার মাথাটা নেই। অর্থাৎ তুমি বলতে চাইছো ওই পথের মাঝে কেউ বসেছিল, যে তার মাথাটা ওখানেই দেখে নেমে গিয়েছে নিচের জমির দিকে। আচ্ছা জয়দেব, তোমার কথা আমি অবিশ্বাস করছি না, কিন্তু এই দৃশ্য কি আর কেউ দেখেছে? আমি সেদিন ফিরে এসেই কথাটা অনেককেই বলেছিলাম ঠাকুর মশাই। আমার বউ পর্যন্ত আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু তারপরে আমাদের গ্রামের অনেকেই সেই দৃশ্য দেখা শুরু করলো। একটু একটু করে অনেকের চোখের সামনে এমন ব্যাপার ঘটে গেছে। আমাদের গ্রামের রতন গোবিন্দ, এমনকি আমাদের গ্রামের কবিরাজ নরহরি কাকা পর্যন্ত তাকে দেখেছে। যদি তাই হয় তাহলে তো এই গ্রামের ওইখানে কিছু একটা হয়েছে, এমন কিছু একটা ওখানে আছে যার জন্য গ্রামের অনেকেই এভাবে ভয় পেয়েছে। আচ্ছা, আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়েছে কি? ওই দৃশ্য যে দেখেছে সে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। আর আমি যেমন ওই দৃশ্যটা দেখে গরুর গাড়ি নিয়ে পেছনের দিকে চলে গিয়েছিলাম, পরদিন সকালে বাড়ি ফিরেছিলাম, তেমনি গ্রামের যারা ওই দৃশ্য দেখেছে তারা সকলেই এখান থেকে পালিয়ে এসেছে। কিন্তু ঠাকুর মশাই, এই এতদিন ধরে আমি এখানে থাকি, তাছাড়া এর আগেও আমি এই গ্রামে এসেছি। কই, আগে তো এমন কোনো কথা শুনিনি বাপু। এর মধ্যে কি তুই এসেছিস এই গ্রামে? হ্যাঁ, আর ওই মাঠ দিয়ে তো আসিসনি এখনো, অনেকদিন পর প্রায় এসেছিস। আর এই সমস্ত ব্যাপার ওই মাঠের মধ্যেই হয়েছে। আমার আগে আর কেউ দেখেনি, তবে আমার পরে যারা দেখেছে তাদের মুখে শুনেছি আগেও নাকি একজন ওখানে কিছু একটা বুঝতে পেরেছিল। তাহলে তো ব্যাপারটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। মাধব, যদি আমি এখানে 2-1 দিন থাকি তাহলে কি তোমার আপত্তি হবে? তোমায় যা পয়সা বুঝিয়ে দেওয়ার সে তো ওরা বুঝিয়ে দিয়েছে। তোমায় বাড়ি ফিরে আমি অতিরিক্ত কিছু টাকা দিয়ে দেবো না হয়, কিন্তু বিশ্বাস করো গ্রামে কিছু একটা হয়েছে বা হচ্ছে, আর আর এই সময় আমি এখান থেকে চলে যেতে পারবো না। এটা আমার মোটেই ভালো লাগবে না। কি যে বলেন ঠাকুর মশাই, পেটের দায়ে গরুর গাড়ি চালাই, কিন্তু আপনি গ্রামের সাহায্য করার জন্য এইখানে থাকবেন, তার জন্য আমার পয়সা আমায় ওরা ঠিক বুঝিয়ে দেবে। আপনাকে ও নিয়ে অত চিন্তা করতে হবে না। যে কদিন থাকতে চান এখানে থাকুন না, আমি এখানেই আছি। আর জয়দেবের বাড়িতে থাকা আর আমার বাড়িতে থাকা একই ব্যাপার। একটা মাথা আর একটা শরীর আলাদা আলাদা, কিন্তু এভাবে কি করে হয়? মানে একটা শরীরের মাথা আলাদা করে গ্রামের লোকেরা দেখলো? জয়দেবের কথা যে আমি তখনই পুরোপুরি বিশ্বাস করতে পেরেছিলাম সে কথা আমি একবারও বলবো না যে তার কথায় আমার কোনো সন্দেহ হয়নি। হতেই পারে চোখের ভুল সে দেখেছে, না হয় ভয়ে এমন কিছু দেখেছে যাতে বুঝতে ভুল হয়েছে। কিন্তু সে যাই হোক,
একজন না দেখে যখন ব্যাপারটা অনেকেই দেখেছে, তাহলে এর মধ্যে কিছু না কিছু তো রয়েছেই। সেদিন সন্ধ্যার দিকে জয়দেব আর মাধবকে নিয়ে গ্রামের বাইরের দিকে ওই হরিতকি গাছের কাছে গিয়ে পৌঁছলাম। হরিতকি গাছটা বেশ বড় সড়ো, আর গ্রামের পর থেকে গাছটা বেশ খানিকটা দূরে ঘাসে ভরা জমি পেরিয়ে সেদিকে যেতে হয়। মনে পড়লো ওই গাছের পাশে গাছের তলাতেই আমি বিশ্রাম নিয়েছিলাম। জয়দেব বলল, গ্রামের লোকেরা রাতের বেলা এই পথে যত কম পারে আসে, না হলে দল বেঁধে আসে, যাতে তেমন কোনো ব্যাপার না হয়। দল বেঁধে বেরোলেও ওদের মনে হয় কারা যেন কাঁদছে, আবার মাঝে মাঝে মনে হয় কে যেন হাসছে। কিছু একটা হয় প্রতিবার। আমি কিন্তু ওদের কথা শোনার সঙ্গে সঙ্গে চারপাশটা দেখে চলেছিলাম। আমি যখন এখানে এসে বসেছিলাম তখন কিছু মনে হয়নি, কিন্তু তাহলে এখানে সত্যি কি কিছু আছে? জয়দেব তখনও বলে চলেছে, দিনের বেলা কিন্তু কিছু হয় না ঠাকুর মশাই, কিচ্ছু দেখা যায় না। যা দেখা যায় সব রাতের বেলা। এখন আপনি কিছু বুঝতে পারবেন না। সত্যিই কিছু বুঝতে পারলাম না। এদিক ওদিক ঘুরে হরিতকি গাছ ও বড় বড় কয়েকটা গাছ পেরিয়ে ছোট মতো যে জঙ্গল রয়েছে সেখানে গিয়ে দেখলাম না, কোথাও কিছু নেই। এক সময় জয়দেবের বাড়িতে ফিরে এলাম। সেদিন রাতের দিকে খাওয়া দাওয়া শেষে এক সময় মাধবকে বললাম, এই মাধব, চলো তো একবার গিয়ে ঘুরে আসি, তারপর আসার সময় গাছের তলা থেকে একবার দেখে আসি। ঠাকুর মশাই ওখানে কিন্তু অনেকে অনেক কিছু দেখেছে, তাই দয়া করে বলছি ওখানে যাবেননি। তুমি যদি ভয় পাও তাহলে বরং থাক, আমি একাই যাব। এই কথা বলে আমি একাই বেরিয়ে আসতে যাব, এমন সময় দেখতে পেলাম মাধব আমার সঙ্গে যেতে রাজি হয়েছে। মাধব আর আমি মিলে গ্রামের পথে বেরিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম গ্রামের বাইরের দিকে সেই হরিতকি গাছের কাছে। জয়দেব এ সমস্ত ব্যাপার কিছু জানতো না, তাকে বলেছিলাম কাছ থেকে ঘুরে আসলাম। কিছু তো নেই ঠাকুর মশাই। না মাধব, কিছু একটা আছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, চারপাশের পরিবেশটা কেমন ভারী হয়ে এসেছে। জয়দেব ঠিকই বলেছিল, দিনের বেলা নয়, এখানে যা হয় তা রাতের বেলা। রাতের বেলা পরিবেশটা কিন্তু সম্পূর্ণ বদলে গিয়েছিল। চারপাশে আধো অন্ধকার, চাঁদের অল্প আলোয় ভালোভাবে সবকিছু দেখা যায় না। বড় বড় গাছের তলায় কেমন যেন একটা অন্ধকার এসে জমা হয়েছে। দূর থেকে শেয়াল ডেকে উঠেছে বোধহয়। ওই জঙ্গলের ভেতর থেকে অন্ধকারের মধ্যে, জঙ্গলের দিক থেকে, কিংবা হতে পারে শুধু একটা মাথা। গ্রামের পথ ধরে অন্যদিকে দেখছিলাম। মাধব কিন্তু এই হরিতকি গাছের দিকে তাকিয়ে দেখছিল। আমি মাধবকে কিছু একটা বলতে যাব, তার আগেই মাধব চিৎকার করে উঠল, ঠাকুর মশাই ওটা কি গাছের তলায়? মাধবের গলায় ভয় জড়িয়েছিল। আমি আর অপেক্ষা না করে একরকম ছুটে গেলাম মাধবের দিকে। মাধব সামনের দিকে আঙুল তুলে তখন ভয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। মাধবের আঙুল লক্ষ্য করে সামনের দিকে তাকাতে দেখি হরিতকি গাছের সামনে ফাঁকা জমিতে, যেখানে চাঁদের অল্প আলো এসে পড়েছে, সেখানে দাঁড়িয়ে আছে একটা শরীর। ওটাকে শরীর না বলে পচে গলে যাওয়া একটা নড় কঙ্কালের শরীর বললেই ভালো হয়। শরীরে কাপড়ের চিহ্ন মাত্র নেই, মাংস রক্ত গলে পচে কালচে হয়ে গিয়েছে। সেইভাবেই একটা অর্ধেক নড় কঙ্কাল আর মৃতদেহের শরীর দাঁড়িয়ে রয়েছে সেই গাছের তলায়। কিন্তু সেটা অত ভয়ঙ্কর নয়, তার চেয়ে আরো একটা ভয়ঙ্কর ব্যাপার দেখে ভয় পেয়ে অবাক হয়ে গেলাম। সেই শরীরটার কোনো মাথা নেই, মাথা ছাড়া একটা শরীর দাঁড়িয়ে আছে, আর দুটো হাত সে তুলে রেখেছে আমাদের দিকে, যেন ওই দুটো হাত
তুলে এসে আমাদের ডাকছে, তার সঙ্গে একটা হাসির শব্দ শুনতে পেলাম যেন। ঠাকুর মশাই, তার মানে জয়দেব মিথ্যে কথা বলেনি? কিন্তু জয়দেব তো একটা মাথার কথা বলেছিল, মাথাটা কোথায়? সঙ্গে সঙ্গে এক পাশ থেকে কে যেন একটা বলে উঠল, আমার মাথাটা এইখানেই পড়ে আছে, এদিকে তাকিয়ে দেখ। একটা মেয়ের গলা শুনতে পেলাম, কিন্তু সেই গলাটা বড় ভয়ঙ্কর আর কর্কশ। গলা শুনে অন্য পাশে তাকাতেই যা দেখতে পেলাম, তাতে ওই রাতের বেলা ওখানে দাঁড়িয়ে কিন্তু আমারও বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। একটা মাথা, অদ্ভুতভাবে মাথাটা আমার দিকে এগিয়ে আসছে। তার দুপাটি সাদা দাঁত এখন বিস্ফারিতভাবে হাঁ হাঁ হয়ে রয়েছে। তার সাদা দুটো চোখ, গোটা মাথায় রক্ত জমে কালশিটে হয়ে গিয়েছে। তাকে যে কোনো এক সময় বলি দেওয়া হয়েছিল সে কথা এক মুহূর্তে বোঝা গেল। ঠাকুর মশাই, আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। চলুন চলুন, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কোথায় যাবি এখান থেকে? তোরা কোথাও যেতে পারবি না, আমার সঙ্গে তোদের আসতে হবে, আসতে হবে আমার সঙ্গে। আমি অবাক হয়ে গিয়েছিলাম, চমকে উঠেছিলাম, কিন্তু ততক্ষণে সেই শরীর এবং সেই অদ্ভুতভাবে কাটা মাথাটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করবার চেষ্টা করেনি। মাধব ভয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। মাথাটা কিন্তু আমাদের খানিকটা কাছে পর্যন্ত এসে থমকে দাঁড়িয়ে পড়ল যেন। তারপর পেছনের দিকে সরতে সরতে সেই হরিতকি গাছের দিকে চলল। মাধব চিৎকার করে বলে উঠল, ঠাকুর মশাই, তাড়াতাড়ি চলুন, ও চলে গেছে। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। না মাধব, এখন এখান থেকে বেরিয়ে পড়ার দরকার নেই। আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার হয়েছে। তুমি একটা কাজ করো, তুমি ওই পথের কাছে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। তোমায় আমার সঙ্গে আসতে হবে না, আমি সামনে এগিয়ে দেখি একবার। আমার কথায় যে মাধব বেশ অবাক হয়ে গিয়েছিল তা বুঝতে পেরেছিলাম, কিন্তু ততক্ষণ আমার আর অপেক্ষা করার সময় নেই। মাধবকে তাড়াতাড়ি গ্রামের পথের দিকে যেতে বলে আমি হাঁটতে লাগলাম সামনের দিকে। ততক্ষণে সে হাসিটা কান্নায় বদলে গিয়েছে। অদ্ভুত গলায় কেউ বলে ফেলেছে, আমার কাছে আয়, আমার কাছে, আমার কাছে আয়। আমার কাছে আয়, আমার কাছে, আমার কাছে আয়। আমি কিন্তু সেই ডাক লক্ষ্য করে এগোতে লাগলাম। সেই হরিতকি গাছের তলায় গিয়ে তখনও সেই মুন্ডহীন শরীরটা সেইখানেই দাঁড়িয়েছিল। আমি হাঁটতে হাঁটতে তার থেকে মাত্র কয়েক হাত দূরে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি। তখনই আবার সে হাসির শব্দ শুনতে পেয়েছি। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতেই আমি বলে উঠলাম, আপনি আপনি সত্যি গেলেন? এত বিপদ যখন আছে তাহলে সে মুন্ডহীন অশরীরী পিছু পিছু আপনি গেলেন কেন? কারণ আমার মনে হচ্ছিল যে ও আমার কোনো ক্ষতি করবে না। একটা বিশেষ কারণে আমার এমনটা মনে হয়েছিল। আমার ব্যাপারটা দেখা দরকার, আর বিশেষত একটা কথা আমি বারবার ভেবে চলেছি। ওই অশরীরীর মাথা আর মাথাহীন শরীরটা আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করেনি ঠাকুরমশাই? এই একটা কারণে আমার মনের মধ্যে অদ্ভুত খটকা তৈরি হয়েছিল। তোমরা ভেবে দেখো, এই মাথাটাকে এবং শরীরটাকে এতদিন ধরে গ্রামের লোকেরা দেখেছে, অথচ কিন্তু কারোর ক্ষতি টতি হয়নি সেরকম। এমনকি সবাই বলেছে তাদেরকে ওই মস্তকহীন শরীরটাও হরিতকি গাছের দিকে ডেকে নিয়ে যেতে চেয়েছিল। আমি শুধু তার সঙ্গে যেতে রাজি হই, বাকি সবাই ভয়ে পালিয়ে গিয়েছিল। তারপর কি হলো? আপনি সেখানে গিয়ে কি দেখলেন? সেই ছায়া মূর্তির পিছু পিছু আমি এগোতে লাগলাম সামনের দিকে।
তাকে ছায়ামূর্তি না বলে একটা বিভৎস শরীর বলাটাই ভালো হবে। আমি হরিতকি গাছের কাছাকাছি এসে পড়েছি, তখন সেই কান্নার শব্দটা বন্ধ হয়ে এলো। সে পেছনের দিকে ঘুরে হাঁটতেই শুরু করেছে। হাঁটতে হাঁটতে হরিতকি গাছ ও বড় কয়েকটা গাছ পেরিয়ে ছোট জঙ্গলের কাছে এসে পড়েছে। সেই জঙ্গলের ভেতর সে ঢুকে গেল, আর হঠাৎ দেখতে পেলাম আমার পা থেকে মাত্র কয়েক হাত দূরে সেই মাথাটা অদ্ভুতভাবে হাসছে। তোর সাহস আছে, তুই ভয় পাসনি, কিন্তু এবার যে তোকে আমি ছাড়বো না। আজ পর্যন্ত আমি কাউকে এখান পর্যন্ত আনতে পারিনি, তুই এসেছিস। আজ রাতে তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে চলতে থাকা সমস্ত কিছু এলোমেলো হয়ে গেল। এই কারণেই কি সে আমায় এই পর্যন্ত ডেকে এনেছে? আমায় খুন করবে বলে? কিন্তু আমার কেন তাহলে আমার এমনটা মনে হলো কেন? তার দিক থেকে কোনো বিপদের আশঙ্কা না করে আমি ভেবেছিলাম সে আমায় কোনো কারণে ডেকে নিয়ে যাচ্ছে। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমি তোমার ক্ষতি করতে পারবো। তুমি এখানে কোনো একটা কারণে আমায় ডেকে নিয়ে এসেছো, তো আমি বুঝেছি। সেটা কি বলো? আর তুমি এখানে কেন? কোথায় যাবো আমি? বল কোথায় যাব? তোর মতো একজন ওই লাল কাপড় পরা ভণ্ড সাধু একদিন আমায় এখানে ডেকে এনেছিল, আর তারপর আমার মধ্যে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যে একজন ওইখানে কোনো বিপদে পড়েছিল, তার জন্যই সে এখানে রয়েছে। তুমি আমার ক্ষতি করতে পারবে না। তার চেয়ে বরং তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি, তাতে তোমার মুখ থেকে আমার এই গ্রামের লোকেরাও ভয় পাবে না। আমায় মুক্তি দিতে? তুই যদি আমায় মুক্তি দিতে পারিস তাহলে আমি চলে যাবো এখান থেকে। গ্রামের কোনো মানুষকে আর ভয় দেখাবো না। গ্রামের কাউকে তো আমি মারতে চাইনি, আমি শুধু তোকে মারতে চেয়েছি, কারণ তোর মতো একজন সাধুর জন্য আমার আজ এই অবস্থা। সব সাধু সমান হয় না। আমি বলতে চাই না যে আমি সবচেয়ে ভালো, তবে তুমি যেমন খারাপ, সাধু হতে গেলে তেমন ভালো সাধুও আছে। তুমি যার পাল্লায় পড়েছিলে হয়তো সে খারাপ, তার জন্য তুমি সবাইকে বিচার করতে পারো না। সঙ্গে সঙ্গে হাওয়াতে কি যেন একটা হয়ে গেল। এতক্ষণ যে কর্কশ গলাটা শুনতে পাচ্ছিলাম সেটা যেন আরো বেড়ে উঠল। ক্রুদ্ধভাবে কেউ চিৎকার করে বলে উঠল, সবাই সমান, সব সাধু সমান, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আমার কি দোষ ছিল আমার? এই যে এইখানে মেরেছে ওরা আমাকে। তোমার যে এখানে কিছু একটা হয়েছে তা আমি ভালোই বুঝতে পেরেছি, কিন্তু তার জন্য তুমি কি চাও? দেখতে দেখতে আমার চোখের সামনে সেই মাথাটা যেন গড়াতে গড়াতে এগিয়ে গেল সামনের দিকে। তারপর আস্তে আস্তে উঠে গেল সেই পচা গলা শরীরটার মাথার উপরে। আমি দেখতে পেলাম আমার সামনে এবার দাঁড়িয়ে রয়েছে একটা অদ্ভুত শরীর। তার গোটা শরীর থেকে পচা দুর্গন্ধ বেরিয়ে আসছে, আর তার ডান হাতে ধরে রাখা রয়েছে একটা লম্বা ধারালো ছুরির মতো কিছু একটা। সে দোপা এগিয়ে গেল আমার দিকে, হাতের সেই অস্ত্রটা তুলে ধরে বলল, আজ রাতে তুই এখান থেকে যেতে পারবি না, তোকে আমি মারবই। কথাটা বলে সে দুপায়ে এগিয়ে এলো আমার দিকে। তারপর অস্ত্রটা তুলে আমার গায়ে কোপ দিতে যাবে, ঠিক তার কেমন যেন থমকে গেল। তারপর দুপা পিছনের দিকে সরে বলল, কেন তোকে আমি মারতে পারছি না? কেন পারছি না? তুই এখানে আসার পর থেকে আমি ঠিক করে রেখেছিলাম তোকে আমি মারবই। এই গ্রামে যে সাধুর পা পড়বে তাকে আমি মারবো। আমার উপর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। তাছাড়া এখানে আসার আগেই আমি দেহবন্ধন করেছি। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তার শরীরটা আমার চোখের সামনে যেন আস্তে আস্তে বদলাতে শুরু করলো।
দেখতে পেলাম বড় কাছের মাথার ওপরে তার শরীরটা বাড়তে শুরু করেছে। বীভৎস সেই শরীরটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক তখনই পেছনের দিক থেকে শুনতে পেলাম মাধবের গলা। ঠাকুর মশাই, ঝড় আসতে চলেছে, আকাশ কালো হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি ফিরে যাই আমরা। হঠাৎ করে মাধবের কথা শুনে পিছনের দিকে ঘুরে তাকালাম। মাধব গ্রামের পথ ছেড়ে নিচের দিকে নামতে শুরু করেছে। সামনের দিকে তাকিয়ে দেখি সেই ভয়ঙ্কর মূর্তিটা আর সেখানে নেই, কোথায় যেন হারিয়ে গিয়েছে। আবার সেই কান্নার শব্দ শুনতে পেলাম। মাধব কিন্তু আমার কাছে আসেনি। ঠাকুর মশাই, আপনি কিছু দেখেছেন নাকি? আপনার মুখটা দেখে মনে হচ্ছে যেন কিছু একটা দেখে এসেছেন। এখানে আর কোনো কথা নয়, চলো এখান থেকে এক্ষুনি আমাদের জয়দেবের বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে বাকি কথা হবে। আর কোনো কথা বললাম না। মাধবকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে জয়দেবের বাড়িতে ফিরে এলাম। জয়দেব আমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। এইবার কিন্তু স্বস্তি পেয়ে বলল, আপনি কোথায় গিয়েছিলেন ঠাকুর মশাই? আমি তো তখন থেকে চিন্তায় পড়েছি, মাধবও নেই, আপনিও নেই। আরে ঠাকুর মশাই, আপনার গায়ের উপর ওটা কি? জয়দেবের কথায় একটু অবাক হলাম। তারপর জয়দেবের দৃষ্টি লক্ষ্য করে ঘাড়ের কাছে হাত রাখতেই হাতে কি যেন একটা ঠেকলো। দেখলাম এক টুকরো কাপড়, এক টুকরো সাদা কাপড়। আর সেই সাদা কাপড়ের গায়ে বোধহয় রক্ত লেগে লাল হয়ে গিয়েছে কাপড়টা। হাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করে উঠল, যেন মনে হলো এক্ষুনি মাটিতে পড়ে যাব। তারপরে ব্যাপারটা সামলে নিয়ে দেখি জয়দেবের মা বাবা আমায় ধরেছে। তারপর ঘরের দরজার কাছে গিয়ে বসি। জয়দেব বলল, কি ব্যাপার রে মাধব, তোরা কোথায় গিয়েছিলি? গ্রামের শেষে ওই হরিতকি গাছের কাছে ওখানে গিয়েছিলাম, যেখানে তোমরা ওই মাথাহীন শরীরটা দেখতে পেয়েছিলে কয়েকবার। তাকে দেখতে গিয়েছিলাম। এ কি করেছেন ঠাকুর মশাই? এত কিছু শোনার পরেও আপনি ওখানে গেলেন? রাতের বেলা ওখানে যেতে আপনার একটু ভয় করলো না? আচ্ছা আমার এই কথা বলো তো, ওইখানে এর আগে কেউ সত্যি কি মারা যায়নি, কিংবা তার আশেপাশে কোথাও কোনো সাধারণ মানুষ কিংবা কোনো সাধু? আমরা দাওয়ার কাছে বসেছিলাম, রাত অনেক হয়েছে, কেউ কোথাও নেই। জয়দেবের বউ বোধহয় ঘুমিয়ে পড়েছিল। হ্যারিকেনের তীর তীর করে কাঁপতে থাকা শিখার দিকে তাকিয়ে জয়দেব বলতে শুরু করলো, আশ্চর্য ব্যাপার, কথাটা কেন আমার মনে পড়লো না সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ ঠাকুর মশাই, বেশ কয়েকদিন আগে, যতদূর মনে পড়ে ওই মাস দুয়েক আগে এক সাধু আমাদের গ্রামের কাছেই মারা গিয়েছিল। তবে ওইখানে নয়, সে মরেছিল ওই পথ পেরিয়ে আর একটু বাইরের দিকে। সে কি বিভৎস মৃত্যু, কথাটা কি করে ভুলে গেলাম তাই আমি বুঝতে পারছি না। মনে হয়েছিল ধারালো কিছু দিয়ে কেউ তার গলায় কোপ বসিয়েছে। আজ রাতে সে আমাকে ওইভাবেই মারতে চেয়েছিল জয়দেব, কিন্তু মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার ওপরে রয়েছে, তাই মারতে পারেনি। আমার কথায় মাধব আর জয়দেব দুজনে অবাক হয়ে তাকালো। তারা আর কিছু বলতো, কিন্তু আমি তাদের কোনো কথা বলতে দিলাম না। শরীর বড় ক্লান্ত হয়েছিল, তাছাড়া আমার একটু বিশ্রামেরও প্রয়োজন ছিল। মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল, তাই মাধব আমি ভিতরে গিয়ে সে রাতে বিশ্রাম নিলাম। পরদিন সকালে উঠে উঠোনের এক পাশে দাঁড়িয়ে ভেবে চলেছি, এমন সময় জয়দেবের গলা শুনতে পেলাম। একটা কথা আমি অনেক ভেবে ভেবে বুঝতে পেরেছি, এই যে যাকে আমি দেখেছিলাম সে কিন্তু চাইলে আমার ক্ষতি করতে পারত, আমায় ওইখানেই মারতে পারত, কিংবা আরো কিছু করতে পারত। সে কিন্তু কিছুই করেনি। কেন বলুন তো? যারাই তাকে দেখেছে তাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি। ভয় পাওয়ার মতো হলেও ক্ষতি কিন্তু কারোর কিছু হয়নি। জয়দেব, সে তোমাদের কাউকে মারতে চায় না, তোমাদের ভয় দেখাতেও চায় না। সে তোমাদের কিছু একটা বলতে চেয়েছিল কাল রাতে, সেই কারণেই আমি তার পিছু পিছু ওই হরিতকি গাছ পেরিয়ে গিয়েছিলাম। আর একটু হলেই হয়তো কিছু একটা বুঝতে পারতাম, কিন্তু তার আগেই মাধব সেখানে চলে গিয়েছিল, তার ফলে সে চলে যায়।
তার মানে আপনি কাল রাতে তাকে দেখেছিলেন? সত্যি ঠাকুরমশাই, আপনার সাহস আছে, কথা বলতেই হবে। নিশ্চয়ই আপনি কিছু জানেন, না হলে তাকে দেখার পর সেখান থেকে আপনি ফিরে এলেন কি করে? আমি ইচ্ছে করে আসলে কি হয়েছে সমস্ত কথা জয়দেবকে বললাম না। বললে সে হয়তো আরো বেশি ভয় পেয়ে যাবে, না হয় আমায় নিয়ে চিন্তাই করবে। কারণ আমি ঠিক করেছিলাম আরো একদিন রাতের বেলা আমি ওখানে যাব। সেদিন দুপুরের দিকে মাধব আর জয়দেবকে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে আরো যারা যারা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে তারা অনেকেই সে কথা আমায় বলল। আমিও কাল তাকে দেখতে পেয়েছিলাম শুনে তারাও বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো কয়েকবার। তাদের মধ্যে কয়েকজন বলল, আর বলবেন না ঠাকুর মশাই, আমি তো বড় বিপদে পড়ে গিয়েছিলাম। সামনে এগোতে পারি না, পেছনে যেতেও পারি না। সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মাথা ছাড়া বিভৎস শরীরটা, আর আমার পেছনে সেই মাথাটা পথের ওপর পড়ে যেন হাসছে। আমার তো মনে হচ্ছিল একটু হলেই জ্ঞান হারিয়ে পড়ে যাব মাটিতে। তারপর মনে হলো শরীরটা নেমে যাচ্ছে নিচের দিকে। সে যেন একটা মেয়েলি কর্কশ গলায় আমাকে ওই দিকে ডাকছে, কিন্তু আমি সেই দিকে যাইনি। ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছি। পেছনের দিকে একবার ফিরে তাকিয়েছিলাম, সেই জন্যই আমাকে সেখানে দাঁড়িয়ে দেখে চলেছিল। আমি বুঝতে পারছি, কিন্তু এমন ব্যাপার কেন হচ্ছিল ঠাকুরমশাই? সে তো শুধু সেই সাধুকেই মেরেছিল এবং আপনাকে মারতে চেয়েছিল কেন? কিন্তু গ্রামের লোকেদের কোনো ক্ষতি না করে তাদের ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলই বা কেন? একটু পরিষ্কার করে বলুন না ঠাকুরমশাই। তোমার এই প্রশ্নটা তখন আমার মাথার মধ্যেও ছিল, কিন্তু আমি একটা আন্দাজ করতে পেরেছিলাম আর সেই মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন রাতের বেলা আমি একাই যাব সেখানে। আমার সঙ্গে মাধবকে নিয়ে যাব না, তাতে যেমন আমার মন সংযোগ বিঘ্নিত হবে, তেমন মাধবের উপস্থিতিও সেই প্রেতের পক্ষেও অস্বস্তির কারণ হতে পারে। মাধব, আজ আর কোথাও বেরোবো না, কাল সকালেই ফিরে যাব, বুঝলে? এখানে আর থাকা চলবে না। বাড়িতে গিন্নি আমার জন্য বোধহয় অপেক্ষা করছে। না ঠাকুরমশাই, আপনি ফিরেই যান। শুধু শুধু আমাদের জন্য আপনি বিপদে পড়বেন, সেটা তো আর ভালো দেখায় না। আপনি কাল ফিরে যান, আমরা রাতের দিকে ওদিকে না গেলেই হলো। জয়দেবের কথার উত্তরে সম্মতি জানালেও রাতে খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো ঘুমোতে চলে গেল। আমি সময় বুঝে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। অমাবস্যা খুব বেশি দিন বাকি নেই। আকাশে চাঁদের আলো থাকলেও তাও খুব একটা বেশি নয়। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে চলেছি। মাথার মধ্যে আগের দিন রাত্রের সেই প্রেত মূর্তির বলা কথাগুলো ঘুরে বেড়াচ্ছে। তোর মতো সাধুর জন্য আমি মরেছি, তোকে আমি ছাড়বো না। চোখের সামনে যেন দেখতে পেলাম সেই প্রেত দুহাতে মস্ত বড় একটা খাড়া তুলে ধরেছে আমায় মারার জন্য। মাথাটা আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে। আমি চমকে উঠে চোখ বন্ধ করলাম, আর ঠিক তখনই মাথার মধ্যে যেন কেউ বলে উঠল, তারানাথ, সবসময় চোখের সামনে যা দেখা যায় তা কিন্তু হয় না। সঙ্গে সঙ্গে কথাটা শুনে পথের একপাশে তাকাতেই গোটা শরীর যেন একবার শিরশির করে উঠল। পথের একপাশে একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে কেউ একজন। আধো অন্ধকারে তাকে ভালোভাবে বোঝা যায় না, কিন্তু সেই চেনা একটা গন্ধ, আর তার সঙ্গে যে দাঁড়িয়ে রয়েছে তার অস্পষ্ট অবয়ব যেন আমার কাছে চেনা বলেই মনে হলো। একটা হাসির শব্দ শুনতে পেলাম। আস্তে আস্তে কেউ হেসে উঠল যেন। তারানাথ, এত চিন্তা করছো কেন? তোমার কোনো বিপদ হবে না, কিন্তু তাকে যে ওখান থেকে মুক্ত করতেই কিন্তু হবে। আমি তো তাকে সাহায্য করার জন্য এখানে গিয়েছিলাম, কিন্তু সেই তো আমায়। তার মনে জমা হয়েছে ক্রোধ,
সেই ক্রোধ তাকে অন্ধ করে দিয়েছে। তার মুক্তি তোমার হাতে। না হলে এখানে তুমি কেন আসবে? এই পথে তুমি নাও তো আসতে পারতে। আসার আগেই তোমার ঘুমে চোখ জুড়িয়ে এসেছিল। এইখানে এসেই সাধুর কথা শুনে আমি চমকে উঠলাম। গোটা ব্যাপারটা তো আমি এত ভালো করে ভেবে দেখিনি। সত্যি তো ওইখানে ঢোকার আগে ঘুমে আমার চোখ জড়িয়ে এসেছিল। গরুর গাড়িতে হেলান দিয়ে আমি ঘুমিয়েছিলাম। তারপর গরুর গাড়ির চাকায় কিসের একটা ঠক্কর লাগতে আমার ঘুমটা ভেঙে যায়। তারপরেই তো আমি এই গ্রামের দিকে তাকিয়ে গ্রামটাকে পছন্দ করে এখানে নেমে পড়েছিলাম। যদি না নামতাম তাহলে তো এতদিনে আমি কলকাতায় গিয়ে গিন্নির প্রতীক্ষার অবসান ঘটাতাম। কিন্তু আমি এখন কি করব তাহলে? তার কাছে গেলেই তো সে আবার আমায় মারতে চাইবে। সাধুদের প্রতি তার যে ক্ষোভ রয়েছে, সে ক্ষোভ। গাছের তলার দিকে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই, যেন সেইখানে কেউ ছিলই না এমন একটা ভাব। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম সত্যি কোথাও কেউ নেই। তার কিছুক্ষণ পরেই মনটা কেমন যেন করে উঠল। এই মাত্র তো আমি দেখতে পেলাম গাছের তলায় কেউ যেন। তাহলে সাধুর কথাটা মাথার মধ্যে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে সেইখানে গিয়ে আবার দাঁড়ালাম। আজ যেন আমি প্রতীক্ষা করতে লাগলাম তার জন্য। সে আসবে, সে আসবে আমি জানি, তবু আমি তার জন্য অধীর আগ্রহে পরীক্ষা করে চলেছি। এমন সময় ঠিক আমার পেছনে কানের কাছে যেন কেউ বলে উঠল, আবার এসেছিস তুই, আবার এসেছিস। আমি পেছন ঘুরে তাকালাম না। এবার আর মুন্ডহীন কোনো শরীর নয়, একটা মেয়ে এসে দাঁড়িয়েছে আমার পিছনে। আধো অন্ধকারে তাকে ভালোভাবে বোঝা না গেলেও অল্প হাওয়ায় তার উঠতে থাকা মাথার চুল আমায় বুঝিয়ে দিল সে একটা মেয়ে। আমি বললাম, তুমি কেন এখানে আটকে রয়েছ? আমি তোমায় মুক্তি দিতে চাই। আমি চাই তুমি এখান থেকে মুক্তি পেয়ে চলে যাও। কিন্তু আমার প্রতিশোধ, আমি যে সেই সাধুর জন্য এখানে অপেক্ষা করে বসে আছি। সে যদি আবার কখনো এখানে আসে তাহলে তাহলে আমি তাকে মারবো। কে সেই সাধু? সে কি করেছে তোমার? আমি গ্রামে থাকতাম, আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। গ্রামে আমার মায়ের সাথে আমি থাকতাম। আমাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। মায়ের স্বপ্ন ছিল আমাদের ঘর একদিন বড় হবে। বাবা থাকতে যেটুকু চাষের জমিতে চাষ হতো তাতেই আমাদের সংসার চলে যেত। কিন্তু বাবার মৃত্যুর পর গ্রামের কয়েকজন লোক জোর করে আমাদের জমি কেড়ে নিল। বাড়ির পেছনে বাগানে ফসল ফলিয়ে সেইটুকু আবার গ্রামের হাটে বিক্রি করে আমাদের সংসার চলে যেত। সাধু একদিন আমাদের বাড়িতে এলো। আমায় বলল সে অনেক তন্ত্রমন্ত্র জানে। সে চাইলে আমাদের অবস্থা আবার ফিরিয়ে দিতে পারে। আবার ওই জমি আমরা ফেরত পাবো। আমাদের অবস্থা আগের চেয়ে আরো ভালো হবে। তার কথা আমি ভুল বুঝেছিলাম, আর সেটাই হলো আমার সবথেকে বড় ভুল। আমি ততক্ষণে নেমে গিয়েছি সামনের দিকে। সে আমার আগে চলেছে হরিতকি গাছটা লক্ষ্য করে। সে আবার বলল, একদিন সন্ধ্যেবেলা সে আমায় এখানে আসতে বলল। ওই হরিতকি গাছের তলায় সে অপেক্ষা করবে বলেছিল। আমি আসতে সে বলল একটা পুজো করবে। সেদিন ছিল অমাবস্যা। সে আমাকে একটা কি তরল খেতে দিল। বলল সেটা খেয়ে নেবার পরে আমি সারা রাত পুজোয় থাকতে পারবো। কিন্তু সে আমায় মিথ্যে কথা বলেছিল। সেটা খাওয়ার পরে আমার কেমন ঘুম আসতে শুরু করলো। আর তারপরেই মনে হলো আমার হাত পা গোটা শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে। কথা বলার আর শক্তি রইল না। আর তারপর সে আমায় নিয়ে গেল ওইখানে। তারপর আমার শরীর থেকে পোশাক ছাড়িয়ে আমার গোটা শরীরে সিঁদুর আর
কিছু কতগুলো চিহ্ন আঁকলো, তারপর আমায় বলি দিল এখানে। তার শেষের কথাটা যেন চারপাশের বাতাস কাঁপিয়ে তুলল একবার। তারপর থেকেই তুমি এখানে আসো? ওই জঙ্গলের কাছে মাটি খুঁড়ে সে আমায় পুঁতে রেখেছিল, কিন্তু মাস দুয়েক আগে শিয়াল কুকুরে ওইখানে সন্ধান পেয়ে যায়। প্রবল বর্ষায় সেখানকার মাটি ধুয়ে নরম হয়েছিল। সেই নরম মাটিতে তারা আমাকে খুঁড়ে টেনে বার করে। আমার শরীরটা আর আমার মাথাটা ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে। এক সাধুকে আমি সেইখানেই হত্যা করেছি, তোকেও আমি হত্যা করার চেষ্টা করেছি, কিন্তু কেন জানি না তোর কোনো ক্ষতি করতে আমি পারিনি। তোমার মুক্তি বোধহয় আমার হাতেই ছিল, তাই সময় আমায় তোমার কাছে পাঠিয়েছে। না হলে এই গ্রামে আমার আসার কথা তো কখনোই ছিল না। অথচ আমি এখানে এসেছি তোমার জন্য, তোমার মুক্তি ঘটিয়ে তারপর আমি এখান থেকে যাব। আমার মুক্তি? কিন্তু তাহলে আমার প্রতিশোধ? তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হবেই, তোমায় তা চিন্তা করতে হবে না। তার জন্য তুমি এত বছর ধরে এখানে আটকে রয়েছ। তুমি মুক্তি পাওনি, মুক্তি পেলে তুমি আবার নতুন জন্ম নেবে, সমস্ত কিছু ভুলে আবার নতুন করে বাঁচতে পারবে। আর যেই সাধু তোমার এত বড় ক্ষতি করেছে সেই সাধু নিশ্চয়ই মরবে। সে বোধহয় আমার কথা শুনল। একটু পরেই কান্নার শব্দ শুনতে পেলাম, আর দেখতে পেলাম আমি যেখানে এসে দাঁড়িয়েছি সেটা একটা জঙ্গল। জঙ্গলের সামনে পচা গন্ধ বেরোচ্ছে। বুঝতে পারলাম এইখানেই সেই শরীরটা পড়ে আছে, কিন্তু রাতের অন্ধকারে তাকে খোঁজা অসম্ভব। সেই রাতেই তাকে মুক্তির প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে ফিরে এলাম। পরদিন সকালে মাধব আর জয়দেবকে নিয়ে গিয়ে সেই পচে গলে কঙ্কালসার হয়ে আসা শরীরের মাথাটাকে গ্রামের শ্মশানে পোড়ানোর ব্যবস্থা করলাম। তারপর গ্রামের পুরোহিতকে দিয়ে সেখানে ওই মেয়েটির বাড়ি খুঁজে তার নামে একটা শান্তি সস্তায়ন ব্যবস্থাও করলাম। সমস্ত কিছু সেরে আরও একটা দিন আমি ও গ্রামে ছিলাম। সে রাতে আবার ওখানে এসেছিলাম আমি, কিন্তু আর কিছু দেখতে পাইনি, কিছুই বুঝতে পারিনি। আর বোধহয় সে মুক্তি পেয়ে গিয়েছিল। তারানাথ গল্প শেষ করল। আমরা উঠে পড়লাম। তারানাথ একটু ইতস্তত বোধ করে বাইরের দিকে তাকিয়ে বলল, তার প্রায় 1 বছর পরের কথা। একবার কি একটা কারণে উত্তরের দিকে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে আসছি এমন সময় জঙ্গলের ভেতর থেকে গোঙানোর শব্দ আমি শুনতে পেলাম, যেন কেউ প্রবল যন্ত্রণায় গোঙাচ্ছে। আমার সঙ্গে আরও একজন ছিল। দুজনে মিলে নেমে এলাম জঙ্গলের দিকে। দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। একটা মানুষ একটা গাছের গায়ে হেলান দিয়ে শুয়ে রয়েছে। তার গোটা শরীরে ঘা হয়ে গিয়েছে। সেই ঘা থেকে রক্তপুঞ্জ গলে গলে পড়ছে। আমাদের দেখতে পেয়ে সে অতি কষ্টে বলল, আমায় একটু রক্ষা করো বাবা, আমায় একটু আগুন দিয়ে পুড়িয়ে দাও। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বলো তো, সেই সাধু আসলে কে ছিল? কথাটা বলেই তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল। আমরা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে দেখে তারানাথ বলল, যে সাধু ওই গ্রামে মেয়েটিকে হত্যা করেছিল ওটা ছিল সেই সাধু। সেই মেয়েটির নাম পরে আমি জানতে পেরেছিলাম, তার নাম ছিল জবা। সেই সাধুও সেই কথাগুলোই বলেছিল, যে কথাগুলো ওই মেয়েটি আমায় বলেছিল। তার পাপের ফল সে পেয়েছে, কিন্তু এভাবে তো আর একটা জীবিত মানুষকে আর হত্যা করা যায় না। তাকে আমরা মুক্তি দিতে পারিনি। সেখান থেকে আমাদের বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল। তবে আসার সময় গ্রামের সেই সাধুর ব্যাপারে খবর নিয়ে এসেছিলাম। তারা জানিয়েছিল তারা ওই সাধুর ব্যাপারে জানে, কিন্তু কিছুই তো করার নেই। আর এই গ্রামের কবিরাজ অনেক চেষ্টা করেছে, সাধুর মৃত্যু হলে তাকে পুড়িয়ে দেওয়ার কাজটা তারা করতে পারে। সব প্রশ্নের উত্তর হয় না,
আসলে সমস্ত কিছু তো আমরা জানি না। নিশ্চয়ই তার জীবনের সাথেও এমন কিছু জড়িয়ে থাকতে পারে যার প্রতিফল তাকে ওখানে পেতে হয়েছে। আবার এমনও হতে পারে সে কারোর সঙ্গে কোনো অন্যায় করেছিল, তার ফল সে এখানে পেয়েছে। গোটা পৃথিবীটা তো এভাবেই চলছে। একটা ঘটনা ঘটলে সেই ঘটনার রেশ যে কত দূর পর্যন্ত গিয়ে পড়বে তা কেউ জানে না। ঠিক যেভাবে নদীর মাঝখানে জলে একটা ঢিল পড়লে সে জলের ঢেউ এসে পড়ে নদীর পার পর্যন্ত, ঠিক সেইভাবেই, বুঝলে? আমরা আর কিছু বলতে পারলাম না। হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এলাম। তারানাথের বাড়ি থেকে বাইরে এসে কিশোরী বলল, না, তুমি যাই বলো না কেন, আমার কিন্তু ঠাকুরমশাইয়ের কথা বিশ্বাস হলো না। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও মস্তকহীনের মায়া। তারানাথের চরিত্রে প্রীতম, আত্মার চরিত্রে কণিকা, কিশোরীর চরিত্রে রৌনিক, কাপালিক ও জয়দেবের চরিত্রে সৌমিক। গল্প পাঠে, গল্পের সূত্রধর, শব্দ গ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আমি সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।